জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলকে ত্যাগ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বাপ এবার সম্পর্ক ছেদ করলো, অর্থাৎ বাপ ছেলেকে ত্যায্যপুত্র করে দিল। এতে গোটা বিশ্ব এখন আনন্দে উল্লাসিত। যদি এটি সত্যি হয় তাহলে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এবং বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তিশালী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য শুভকামনা। এরপর জানিয়ে দিব কাশ্মীরি বংশোদ্ভূত লেখক নিতাশার জন্য মাতৃভূমি নিষিদ্ধ। ভারতে বাক স্বাধীনতায় মোদি কোঠার আতঙ্ক ছড়িয়ে পড়েছে বুদ্ধিজীবী মহলে। টার্গেট করে দেওয়া হচ্ছে রাষ্ট্রদ্রোহী মামলা। কাশ্মীরে ভয়ে ট্যাটু মুছে ফেলছে তরুণরা। এরপর জানিয়ে দিব ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা। আরো জানিয়ে দিব পিছু হটছে ভারত ও পাকিস্তান। এবং জানিয়ে দিব কখনো মাথা নত করবে না ইরান, বলছে মাসুদ পেজেশকিয়ান। সর্বশেষ জানিয়ে দিব আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সোমবার দখলদার ইসরায়েলের একে একে প্রায় 900 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। সূত্র টাইমস অব ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। ইসরায়েলকে ত্যাগ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গাজায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ইসরায়েলি হামলা জোরদার করার পর যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি ঘনিষ্ঠ মিত্র দেশ তেল আবিবের প্রতি তাদের সমর্থন প্রত্যাহারের চিন্তা করেছে। এমনটাই দাবি করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে কড়া ভাষায় সতর্ক করেছে। তারা জানিয়েছে গাজায় চলমান যুদ্ধ দ্রুত শেষ না হলে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে সমর্থন দেবে না। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে ট্রাম্পের প্রতিনিধিরা ইসরায়েলকে জানিয়েছেন যুদ্ধ শেষ না করলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরিত্যাগ করবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প চান গাজায় সংঘাতের দ্রুত অবসান ঘটুক। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় নেতানিয়াহুর সঙ্গে তার সাক্ষাৎ না হওয়াকে ঘিরেও নানা গুঞ্জন দেখা দেয়। এই প্রেক্ষাপটে প্রতিবেদনে উঠে আসে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে সম্ভাব্য টানাপোড়েনের বিষয়টি। যদিও যুক্তরাষ্ট্রের এক শীর্ষ স্থানীয় কর্মকর্তা এ দাবি অস্বীকার করে বলেছেন দুপক্ষের মাঝে মতপার্থক্য থাকতেই পারে, তবে ইসরায়েলকে পরিত্যাগ করার ধারণা একেবারেই হাস্যকর। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ওয়াইনেট নিউজকে বলেন ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদন ভিত্তিহীন। প্রেসিডেন্ট যা বলছেন সেটাই সত্য, অজ্ঞাত উৎসের তথ্যে ভরসা করা ঠিক নয়। এদিকে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফরের সময় ট্রাম্প বলেছেন গাজায় বহু মানুষ অনাহারে রয়েছে। পাশাপাশি ব্রিটেন, ফ্রান্স, কানাডার নেতারা ইসরায়েলের নির্মম আচরণের নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ফিলিস্তিনের সামরিক আগ্রাসন বন্ধ না হলে তারা যৌথভাবে ব্যবস্থা নেবে। অন্যদিকে ইসরায়েলি পক্ষ থেকে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। উল্লেখ্য এর আগেই এক ভিডিও বার্তায় গাজার উপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কাশ্মীরি বংশোদ্ভূত লেখক নিতাশার জন্য মাতৃভূমি নিষিদ্ধ। ভারতে বাক স্বাধীনতায় মোদি কোঠার আতঙ্ক ছড়িয়ে পড়েছে বুদ্ধিজীবী মহলে। টার্গেট করে দেওয়া হচ্ছে রাষ্ট্রদ্রোহী মামলা। কাশ্মীরের ভয়ে ট্যাটু মুছে ফেলছে তরুণরা। কাশ্মীরি হামলায় সাময়িক যুদ্ধের পর ভারত পাকিস্তান উত্তেজনা কমলেও এখনো ঘটনার রেশ কাটেনি। কাশ্মীর ইস্যুতে যেই মুখ খুলছে তার কপালেই জুটছে দেশটির উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কুঠারাঘাত। রোষানলে পড়ছে ক্ষমতাসীন বিজেপির কঠোর নেতাকর্মীদের। মত প্রকাশ করতে পারছেন না লেখক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদরা, বাদ পড়ছেন না সাংস্কৃতিক কর্মীরাও। 152, 196, 353 ধারায় দেওয়া হচ্ছে রাষ্ট্রদ্রোহী মামলা। সব মিলিয়ে ভারতের বাক স্বাধীনতার শেকড়ে রীতিমতো কোড়াল মারছে ক্ষমতাসীন মোদী সরকার। সূত্র আল জাজিরা ও এনডিটিভি। গত কয়েকদিনে দেশটিতে রাষ্ট্রবিরোধী কথা বলার অভিযোগে একাধিক শিক্ষাবিদ বা সাংস্কৃতিক কর্মীর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছে সরকার। আর এতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশটির বুদ্ধিজীবী মহলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু প্রশ্ন তোলায় গত রোববার আলী খান মাহমুদাবাদ নামের একজন শিক্ষাবিদকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মহারাষ্ট্রের নাগপুরে একদল সাংস্কৃতিক কর্মীর বিরুদ্ধে দেশদ্রোহ মামলা করা হয়েছে। তাদের অপরাধ স্থানীয় এক অনুষ্ঠানে পাকিস্তানি জন্মগ্রহণকারী উপমহাদেশের বিশিষ্ট কবি ফয়েজ আহমেদ ফয়েজের একটি গান গেয়েছিলেন। যে গানটি তারা গেয়েছিলেন সেটি হলো হাম দেখেঙ্গা লাজিম হ্যায় কি হাম ভি দেখেঙ্গে, অর্থাৎ আমরাও দেখব কাজটা সঠিক হচ্ছে কিনা। 1979 সালে বামপন্থী কবি ফয়েজের লেখা
লেখা এই গান ভারত ও পাকিস্তানে বিভিন্ন শিল্পী এবং গণ সংগঠন বারবার গিয়েছে স্বৈর শাসকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। এই ইস্যুতে আরো এক ভুক্তভোগী কাশ্মীরি বংশোদ্ভূত ব্রিটিশ অধ্যাপক ও লেখক নিতাশা কৌল, তার জন্য এখন রীতিমতো মাতৃভূমি নিষিদ্ধ। নিতাশার ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া OCI বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ, অর্থাৎ এখন থেকে নিজের মাতৃভূমি তার জন্য নিষিদ্ধ। মন চাইলেও আর আসতে পারবেন না কখনো, লেখক নিতাশা অভিযোগ করে বলেছেন। ভারত বিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগে তার OCI বাতিল করা হয়েছে। মূলত স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশের জন্যই মোদী সরকার এমন পদক্ষেপ নিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। ইসরায়েলের উপর চাপ বাড়াচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা। 2023 সালে 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে যে যুদ্ধ শুরু করেছিল, সেই যুদ্ধের অর্থ অস্ত্র সরবরাহ পুনরায় সরবরাহ সবটাই করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যান্য মিত্ররাও নিজেদের মতো করে কোনো না কোনোভাবে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। হামাসের হামলায় যে 1200 জনকে হত্যা করা হয়, যাদের বেশিরভাগই ইসরায়েলের বেসামরিক নাগরিক ছিলেন, এবং 251 জনকে গাজায় জিম্মি করার পর ইসরায়েলের তরফে নেওয়া পদক্ষেপের প্রতি সহানুভূতি ও একত্রতাও প্রকাশ করেছিল মিত্র দেশগুলো। কিন্তু এখন মনে হচ্ছে ইসরায়েল সেই সমর্থন হারিয়ে ফেলেছে। অন্তত ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার কথা মাথায় রেখলে বিষয়টা তাই দাঁড়াচ্ছে। গাজায় ইসরায়েল যেভাবে যুদ্ধ চালাচ্ছে তার তীব্র নিন্দা করেছে এই 3 দেশ। তাদের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলকে নতুনভাবে আক্রমণ করা অবশ্যই বন্ধ করতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন তার এই পদক্ষেপ হামাসকে ধ্বংস, অবশিষ্ট জিম্মিদের উদ্ধার করতে এবং পুরো গাজাকে সরাসরি ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে আনার জন্য গুরুত্বপূর্ণ। 3 দেশের বিবৃতিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সেই যুক্তিকে খারিজ করার পাশাপাশি যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ওই 3 দেশের সরকার বলেছে তারা গাজায় ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণের তীব্র বিরোধিতা করে। সেখানে উল্লেখ করা হয়েছে যে গাজার বাসিন্দাদের দুর্ভোগের মাত্রা অসহনীয় হয়ে পড়েছে। পিছু হচ্ছে ভারত পাকিস্তান সেনারা। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ভারত ও পাকিস্তানের মধ্যে দোষ চাপানো বন্ধ নেই। তবে এরই মধ্যে স্বস্তির খবর হলো চির প্রতিদ্বন্দ্বী দেশ দুটি উভয় দেশের সীমান্ত রেখা থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে। এই প্রক্রিয়া শুরু হবে 30 মের মধ্যে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ। এই সিদ্ধান্তের সঙ্গে সম্পৃক্ত উচ্চপদস্থ কর্মকর্তারা জানাচ্ছেন ভারত ও পাকিস্তান একটি বোঝাপড়ায় এসেছে, যার মাধ্যমে আগামী 30 মের মধ্যে তারা নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত থেকে তাদের সশস্ত্র সেনাদের ফিরিয়ে আনবে। 2 দেশের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা, বিশেষ করে DGMOরা সৈন্যদের সরিয়ে নেবার পুরো কাজটির তদারকি করছেন এবং ধাপে ধাপে এটি সম্পন্ন করার জন্য আলোচনা করছেন। চলতি মাসের শুরুতে 2 দেশের মধ্যে তুমুল লড়াইয়ের পর এই পদক্ষেপটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে এই সিদ্ধান্তের ফলে গেল কয়েক সপ্তাহ ধরে সীমান্তে যে সৈন্যদের বাড়তি আনাগোনা দেখা যাচ্ছিল তা কমবে। গত মাসে ভারত শাসিত কাশ্মীরের পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পর ব্যাপক উত্তেজনা তৈরি হয়। নয়াদিল্লি এই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান তা প্রত্যাখ্যান করে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সাম্প্রতিক কালের সবচেয়ে বড় সংঘাতে জড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি গোলাবর্ষণ ও বিমান হামলায় অন্তত 70 জন প্রাণ হারান। কখনো মাথা নত করবে না ইরান, বলছে মাসুদ পেজেশকিয়ান। বাহ্যিক চাপের কাছে কখনোই মাথা নত করবে না ইরান, এমন স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি জানান ইরানি জনগণ পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের সুফল থেকে কোনোভাবেই বঞ্চিত হবে না। সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এরিনা এক প্রতিবেদনে জানায় রাজধানী তেহরানে ইরাকের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই মন্তব্য করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। বৈঠকে পেজেশকিয়ান বলেন ইরানের পরমাণু প্রযুক্তি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করা হবে, বিশেষ করে স্বাস্থ্য সেবা, কৃষি ও শিল্প খাতে। এ নিয়ে বাইরের কোন শক্তির চাপ আমাদের অবস্থানকে বদলাতে পারবে না। মার্কিন সরকারের উদ্বেগের প্রসঙ্গ টেনে তিনি বলেন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার পরোক্ষ আলোচনা ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন প্রকৃতপক্ষে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন। সেই উদ্বেগ নিরসনে ইরান সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত, তবে কোনো চাপের কাছে আত্মসমর্পণ করবে না। তিনি আরো বলেন ইরান কারো নির্দেশ চলে না, উন্নয়ন ও অগ্রগতির প্রশ্নে আমরা কারো অনুমতির অপেক্ষায় থাকি না। আমরা আমাদের নিজস্ব স্বার্থ এবং জনগণের কল্যাণে সিদ্ধান্ত গ্রহণ করি। বৈঠকে ইরান ইরাক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পেজেশকিয়ান জানান 2 দেশ বাণিজ্য, শিল্প ও স্বাস্থ্যসেবা ও বৈজ্ঞানিক গবেষণায় অংশীদারিত্ব গড়ে তুলছে, যা উভয় দেশের জনগণের জন্যই উপকারী হবে। 2 দেশের সীমান্তবর্তী প্রদেশগুলোর গভর্নরদের মধ্যে সুসম্পর্ক এবং যৌথ সড়ক ও রেলপথ প্রকল্পের অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ
প্রকাশ করেন তিনি। এসব উদ্বেগকে ইরান ইরাক সম্পর্ক আরো গভীর করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন প্রেসিডেন্ট। পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে ইরানের অগ্রগতি ইরাকের সঙ্গে ভাগ করে নেওয়ার আগ্রহের কথা জানান তিনি। বিশেষত ঔষধ উৎপাদন, কৃষি এবং শিল্প খাতে ইরানের অর্জনগুলো পারস্পরিকভাবে উপভোগ করার সুযোগ রয়েছে বলে তিনি মত দেন। ইরাকের উপপ্রধানমন্ত্রী ফুয়াদ হোসেনও দুই দেশের সম্পর্কের প্রশংসা করে বলেন, বাগদাদ ও তেহরানের সম্পর্ক ইতিবাচক ও গতিশীল। প্রতিদিনই বাণিজ্য ও আর্থিক লেনদেন বাড়ছে। পাশাপাশি সাংস্কৃতিক ও শিক্ষা ক্ষেত্রেও সহযোগিতা আরো বাড়াতে চাই আমরা। ফ্রেন্ডলি ফায়ারে প্রাণ হারালো ইসরায়েলি সেনা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সোমবার দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়। মঙ্গলবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সার্জেন্ট ইউসেফ ইয়াহুদা চিরাক নামে এই সেনা নিজ বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে। তাকে লক্ষ্য করে অন্য সেনারা ভুলক্রমে গুলি করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী সোমবার উত্তর গাজায় এই দখলদারদের মৃত্যু হয়। ওই সময় সেখানে কমব্যাট ইঞ্জিনিয়ার্সরা 401তম সাজোয়া ব্রিগেডের অধীনে কাজ করছিল। তারা একটি সুড়ঙ্গ ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছিল। এর অংশ হিসেবে এটির নকশা অঙ্কন করা হচ্ছিল। তিনি এ দলের অংশ ছিলেন। ওই সময় সেখানে সেনাবাহিনীর অপর একটি কোম্পানি এলাকাটির নিরাপত্তা নিশ্চিতের কাজ করছিল। ওই সময় কোম্পানিটি সার্জেন্ট ইউসেফ ইয়াহুদা চিরাককে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ দখলদার সেনা সুড়ঙ্গটির পাশে ছিল। গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে তার মৃত্যু হয়। মৃত্যুর প্রাথমিক কারণ উদ্ঘাটন করে এটি তার পরিবারকে জানানো হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ব্যাপক হামলা শুরু করে দখলদার ইসরায়েল। তাদের এই হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত ওই উপত্যকায় 53,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অপরদিকে গাজায় গণহত্যা চালাতে গিয়ে সেখানে প্রায় 900 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। সূত্র টাইমস অব ইসরায়েল।